শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কসোবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সাথে রয়েছে গরম চা, এবং যদি এই গরম চায়ের সাথে থাকে টাটকা একটা কবিতা কেমন হয়। কবিতাটি হচ্ছে মাছরাঙা, স্বপ্ন রঙিন জগতে নতুন করে দেখা ভুবন, কুয়াশা ঢাকা সকাল আর বৃষ্টি ভেজা সকাল যেন ত্রিভুবন। একদমই শুরুতে চলে যাচ্ছি কবিতা পড়ার পর সুস্মিতার কাছে। সুস্মিতা, শুভ সকাল। শুভ সকাল তোমাকেও, এবং চমৎকার একটি কবিতা দিয়ে তুমি শুরু করলে। তবে এই কবিতাটি কেন বলো তো? যেমনটা বলছিলাম যে টাটকা কবিতা, এটার পিছনেও একটা কারণ আছে। আমাদের আজকের অতিথি মাছরাঙাতে আসার পরে সকালবেলায় কবিতাটি লিখেছেন। বাহ, চমৎকার। এবং আমি সেখান থেকে সংগ্রহ করে ভাবলাম যে পড়ে ফেলি। চমৎকার একটি কবিতা দিয়ে শুরু হলো, এবং কে সেই চমৎকার অতিথি সেটাও জানিয়ে দাও দর্শক। নিশ্চয়ই। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনার এবং কবি বিপ্লব রায়। চলুন তাকে স্বাগত জানাই। শুভ শুভ সকাল। সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং চার সাথে দারুণ একটা কবিতা দিয়ে শুরু করলাম। যেমন আপনার মুখ থেকেও আমরা কবিতা শুনবো, কিন্তু একদমই শুরুতে জানতে চাই যে শৈশবের সেই দিনগুলো এখন এসে মনে কেমন দাগ কাটে বা কেমন নাড়া দেয়? শৈশবের সেই দিনগুলো যখন মনে পড়ে যেন সেই মফস্বল শহর ফেনীতে চলে যায়। জি। যেখানে আমার সেই পুরাতন স্মৃতি, সেই বিজয় সিং দিঘি কিংবা রাজাজি দিঘিতে ঘোরাফেরা, সেই সার্কিট হাউসের পাশে দাঁড়িয়ে ছবি আঁকা, পাশে আমার সেই প্রিয় লাল বিল্ডিংয়ের পাইলট স্কুল, তারপর ফেনী সরকারি কলেজ, সেগুলি এখনো মনে পড়ে যেন আবার আগের সেই স্কুল ড্রেসে যাই, বন্ধুদের সাথে দেখা করি। আমরাও যেতে চাই, কিন্তু স্মৃতিতে। একদম তাই। সত্যি স্কুলের স্মৃতি তো শুনবই, তবে আরো একটু আগে যদি জানতে চাই যে পরিবারের কথা, সেই সময় পরিবারের আবহটা কেমন ছিল, পরিবারে কে কে ছিলেন, এবং পরিবারের মানুষজনের আসলে কি প্রত্যাশা ছিল? আমাদের পরিবারটা খুবই আনন্দঘন পরিবার ছিল। আমরা ভাই বোন বেশি ছিলাম। তার কারণে দেখা যাচ্ছে যে কি আমাদেরকে খুব আদর শাসন সব কিছুই ছিল। আমার বড় বোন ছিল গীতা দিদি, উনি সব সময় যেমন আদর করত তেমন শাসন করত। আর ওনার থেকেই সেই ছবি আঁকা, ছুটির দিন হলে কাগজ নেই, ক্যালেন্ডারের পিছনের পাতা দিয়ে দিয়েছে, এটাতে আঁক, এঁকে ফেললাম। এইভাবে তারপরে আমার মেজ ভাই, সে খুব শাসনে রাখতো। ছোটবেলায় যখন আমরা আমাদের স্বর্ণের দোকানে যেতাম, সে সুন্দর মাছ বাজারে পাঠিয়ে দিত, দিয়ে বলতো কোন কোন মাছ কত টাকা দাম একটু দেখে আয়। যখন সে ফ্রি হতো কাজ শেষে, সেই মাছটা এসে একটু কমে কিনতো। তখন সে বলতো যে দেখ, যে শুধু মাছ কিনলে হবে না, মাছটা ভালো কিনছিস কিনা, ইলিশ মাছটা পচা হয়ে যাচ্ছে কিনা, মাছটার ল্যাজ টিপে দেখতে হয়, তারপরে দামটা তোর থেকে বেশি চাইছে কেন, তুই তো ভদ্রলোক, সুন্দর জামা কাপড় পরে গেছিস। এই আর কি, এই স্মৃতিগুলি খুব ভালো লাগছে। বাবা তো একজন স্বর্ণ কারিগর ছিলেন। হ্যাঁ। স্বর্ণ কারিগরের পেশাটাও আসলে এত নিখুঁত এবং গভীর একটা পেশা, যেখানে শিল্পের যে বিষয়গুলো সেগুলো খুব সুন্দরভাবে তুলে আনা সম্ভব। ছোটবেলায় বাবার সেই স্বর্ণ বানানোর সময় বা গহনা বানানোর সময় সেই ডিজাইনগুলো বা সেই নকশাগুলো কিভাবে মনে আকর কাটত? বিশেষ করে যখন বাবা বিভিন্ন বাংলাদেশের ঢাকা থেকে অতিথিরা যেত, বিশেষ অতিথিরা রাষ্ট্রীয় পর্যায়ের, ওদেরকে যে স্বর্ণের মেডেল দেওয়া হতো, সুভিনিয়র দেওয়া হতো, ওই সুভিনিয়রগুলিতে বাবা সুন্দর অক্ষরগুলি গাঁথুনি দিয়ে লিখতো। আর সেই বাবার হাতের লেখাও দারুণ ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাহ। বাবাও আসলে কবি। আমরা গতবার বন্যার পরে যখন আমাদের আলমিরা খোলা হলো, তখন দেখা যাচ্ছে যে বাবার অনেক কিছুর ভিতরে কিছু পাণ্ডুলিপি পাওয়া গেল। বাহ, চমৎকার। এবং বাবার সেই কাব্য প্রতিভাই আসলে আপনার মধ্যেও স্থানান্তরিত হয়েছে। জি, বলছিলেন অনেক ভাই বোন, আপনার অবস্থান কততম? আমার অবস্থান অষ্টমতম। আচ্ছা,
মায়ের কথাও একটু জানতে চাই। বাবা তো তার শিল্পী সত্তা বা কাব্যচর্চা নিয়ে থাকতেন, মা এতজন সন্তানকে কতটা শাসনে রাখতেন বা কিভাবে লালন পালন করেছেন? আসলে দুঃখের সাথে বলতে হয় যে আমার ছোটবেলায় মাকে আমরা হারিয়েছিলাম। আচ্ছা। তার কারণে মায়ের স্মৃতিটা সেই ছোটবেলাটাই বেশি আমাদের জীবন ছবি হয়ে গেছে। মা এখন আমাদের দেয়ালে শুধু ছবি, আর কল্পনার আলোকে মার সেই নকশিকাতার নকশা, পায়েস বানানো, সুন্দর মাছের রুই মাছের কালিয়া রান্না এখনো মনে হয় যে সেটা ফিল করি। মা যেখানেই থাকুক না কেন আপনাদের সকলের সাথে আছেন ছায়া হয়ে, এটাই আমরা বিশ্বাস করি। মায়ের জায়গাটা কি পরবর্তীতে বড় বোন নিয়ে নিলেন? হ্যাঁ, সমস্ত বড় দায়িত্বের বোন জায়গাগুলো। শাসন, আদর সবকিছু করার কারণে বড় বোন স্যাক্রিফাইসও করেছিল জীবনে। উনি বিয়েটা একটু দেরিতে করেছিল শুধু আমাদেরকে ভালোবেসে আমরা যেন বড় হয়ে যাই। সত্যিই আমরা বড় হয়ে গেছি, তবে আমরা আমাদের বোনকে ভুলিনি। সব সময় বোনের সাথে কথা বলি। বোন কুমিল্লায় থাকে। 7 ভাই 3 বোনের পরিবার, হ্যাঁ। বেশ বড় একটা পরিবার। এই পরিবারে আসলে বড় পরিবারগুলোতে যেটা হয়, আনন্দ যেমন অপার থাকে, একই সাথে কিছু ক্রাইসিস মোমেন্টও থাকে। এ ধরনের কোনো মোমেন্ট ছিল? হ্যাঁ ছিল, সেটা আমরা এনজয় করেছি। যেমন যখন দেখা যাচ্ছে যে কি আমার টাকা পয়সার ক্রাইসিস, তখন দেখা যাচ্ছে যে কি পাড়ায় কোনো বিয়েতে আলপনা করতাম, তখন দেখা যেত আলপনা করার কারণে ভালো খাওয়া দিত, তারপরে আবার একটু দেখা যাচ্ছে টিপসও দিত, সেটা তখন খুব কাজে লাগতো। আচ্ছা। এরপরে যখন ক্লাস 9 থেকে 10-এ উঠি, আমার বন্ধুরাই আমাকে টাকা দিত। কেন? ওরা বায়োলজির ছবিগুলি আঁকতে পারতো না, তখন বলতো বন্ধু তোকে সিঙ্গারা খাওয়াবো, তুই এঁকে দে। আচ্ছা, এভাবেই আসলে চলছিল আপনার শৈশবটা। এবং শৈশবে এত সুন্দর সুন্দর স্মৃতির মধ্যে আরো কিছু স্মৃতি মনে হয় আপনি মিস করে যাচ্ছেন, যেমন কবিতা আবৃত্তি করা বা কালচারাল নানা অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকা স্কুল জীবনে। হ্যাঁ, সেটা ছিল। আমার বাল্যবন্ধু ছিল মইদুর রহমান রুবেল। ওদের ফ্যামিলিটা আবার খুব কালচারাল মাইন্ডেড ছিল। ও মার সাথে নাচ করত। ওর মা বাংলাদেশের নামকরা একজন নৃত্যশিল্পীর বান্ধবী ছিল। সেজন্য বিয়ের পরেও মফস্বল শহরে থেকেও ওই নূরজাহান ম্যাডাম সুন্দর সেই জিনিসটা করতো। আর আমি যাতে নাচ পছন্দ করতাম, কিন্তু ওর সাথে সাথে আমি কবিতা, বিশেষ করে যখন পাইলট স্কুলে কলেজে পড়ি, তখন দেয়াল পত্রিকার খুব চল ছিল। তখন দেয়াল পত্রিকা আলপনা করতাম, দু একটা নিজের লেখা কবিতাও লিখতাম। তখন শিক্ষকরা খুব বলতো যে তো দেখি কবি হয়ে গেছে। কল্পনার পাখা মেলে আলপনা, আমরা অনেক সময় এই কথাটা শুনি। কিন্তু যারা আলপনা করেন তাদের বিশেষ কোনো বিষয়ের উপর একটু আগ্রহ থাকে, যেমন কেউ শঙ্খ আঁকতে পছন্দ করেন, যে কেউ প্রকৃতি আঁকতে পছন্দ করেন, কেউ কোনো অ্যাবসার্ড ডিজাইন আঁকতে পছন্দ করেন। আপনার কি হতো? আমি তখন মানুষের মুখ আঁকতে বেশি ভালো লাগতো। আচ্ছা। তখন ড্রয়িংয়ের জ্ঞান চারুকলা পড়ার আগে যেটা হয় সেইটাই ছিল, কিন্তু দেখা গেছে যে নিজের চিন্তা ভাবনা, মনের আনন্দের কারণে দেখা যাচ্ছে অনেক সময় আমার মায়ের মুখ মিলে যেত, আমার দেশের বিভিন্ন নামকরা মানুষের, রবীন্দ্রনাথ, নজরুলের ছবি মিলে যেত, আর সবাই মজা পেত। একদিন তো মজার একটা ঘটনা হলো, যখন আমি ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার কোচিং করি, একদিন আমাদের স্যার একটু অন্যমনস্কভাবে ছিল। এই সময়ে আমি বোর্ডের মধ্যে তাকে এঁকে ফেলি। এর মোজাম্মেল স্যার, সে খুব মজা পেয়েছে, কিরে তুই তো আর্টিস্ট হয়ে গেছিস। ছোটবেলা থেকে এই যে শিক্ষকদের কাছে বা বন্ধুদের কাছে আর্টিস্ট কিংবা কবি হিসেবে একটি পরিচিতি তো তৈরি হয়ে গেল। তারপরে পড়াশোনাটা কতটা চলছিল? এই ছবি আঁকা বা কাব্যচর্চার পাশাপাশি পড়াশোনায় বা একাডেমিক রেজাল্টে কেমন? না, একাডেমিক রেজাল্ট ভালো ছিল। ইচ্ছা ছিল যে কখনো ডাক্তার হব, কখনো ইঞ্জিনিয়ার হব। সেজন্য দেখা যাচ্ছে যে এসএসসিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছি। সেই সময় কিছু ছবি আঁকার সাবজেক্ট ছিল ওই বিষয়গুলিতে, ওগুলি খুব এনজয় করতাম। তো একটা সময়ে যখন এসএসসি পাশ করার পরে মনে হলো যে আমার জীবনের সাথে মিলছে না, বা আমার ফ্যামিলির চিন্তার সাথেও মিলছে না। আমি আমার মতো
তখন আমি বললাম এবার কিন্তু আমি সিদ্ধান্ত নিব আমি ছবি আঁকায় পড়াশোনা করব। বাহ। আচ্ছা। আর এর আগে আমার এই স্বপ্ন জগৎটা 80-র দশকে পরিচয় হয়ে যায় চট্টগ্রাম চারুকলা কলেজ। আচ্ছা, সেই জায়গাগুলোতে আমরা আরো বিস্তারিত জানার জন্য যাব, আরো খানিকটা সময় শৈশবেই থাকি, তাই না একদম। সুস্মিতা? ছোটবেলায় যেটা হতো যে আপনি একটি গাছ দেখলে থমকে দাঁড়াতেন, থমকে কি ভাবতেন সেটা আমরা শুনবো, কিন্তু তার আগে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে দর্শককে জানাতে চাই। ঠিক আছে। প্রিয় দর্শক, বিপ্লব রায় একাধারে একজন চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনার এবং কবি হিসেবে নিজস্ব স্বকীয়তা গড়ে তুলেছেন। শৈশব থেকেই শিল্পী হওয়ার স্বপ্ন লালন করে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে চিত্রকলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীতে দেশে বিদেশে অসংখ্য গ্রুপ চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে শিল্পাঙ্গনে প্রশংসা অর্জন করেন। পেশাগত জীবনে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ে গত 25 বছর ধরে ফ্যাশন ডিজাইনার হিসেবে কর্মরত রয়েছেন। বিশেষভাবে প্রিন্টেড শার্টের নান্দনিক ডিজাইনে নিজস্বতার স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি সাহিত্য চর্চাতেও তিনি সমানভাবে নিবেদিত। অমর 21শে বইমেলায় তার 7টি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং জাতীয় কবিতা উৎসব সহ দেশের গুরুত্বপূর্ণ কবিতা আয়োজনে তিনি নিয়মিত আমন্ত্রিত কবি হিসেবে অংশগ্রহণ করেন। শিল্প, নকশা এবং কবিতার এই অনন্য সমন্বয় তাকে সমকালীন সৃজনশীল অঙ্গনে একজন স্বতন্ত্র ব্যক্তিতে পরিণত করেন। ফিরে যাচ্ছি আবারও তার কাছে। যেমনটা আমরা শুনছিলাম যে শৈশবে কোনো একটি বিশাল গাছ দেখলে আপনার শিল্পের যে তাড়না সেটা অনেক বেশি বেড়ে যেত, একটু সেই গল্পটা শুনি। ছোটবেলাতেই আমরা দাউদপুর পোলের পাশে চৌধুরী বাড়িতে বসবাস করতাম। তার পাশেই ফেনীর সেই পুরনো 400 বছরের পুরনো করই গাছ দেখতাম আর থমকে দাঁড়াতাম, এত বড় গাছ কোত্থেকে এলো, কিভাবে এলো। ওখানে আমরা অনেক সময় বন্ধুরা মিলে বসতাম, আড্ডা দিতাম। আবার বিকেল বেলা আমরা সেই সময়টা খুব আনন্দ করতাম। আচ্ছা আচ্ছা, কি ধরনের আনন্দ করা হতো? যে অনেক সময় ওখানেই ফুটবল খেলতাম বাঁশের মাঠে। আবার কখনো সেই দাউদপুর ব্রিজের পুরনো যে ব্রিজটা, ওখান থেকে আমরা লাফ দিয়ে বিলে পড়ে যেতাম। জি জি, সেটা একটা অন্যরকম আনন্দ ছিল। বেশি আনন্দ হতো ছুটির দিনে আমরা পোলের নিচে গিয়ে আমরা মজা করতাম। সেই মজাটা হলো কোনো শব্দ যদি আমরা বলি সেটা প্রতিধ্বনিত হতো। আচ্ছা, সেটা খুব মজা লাগতো। আচ্ছা আচ্ছা, বাহ, খুব মজার শৈশব ছিল। এবং আপনি বলছিলেন যে শৈশব পেরিয়ে বা কলেজ পেরিয়ে যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে চারুকলাতেই পড়বেন, ছবি আঁকা নিয়ে পড়বেন, সেই সময় পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল? পরিবার তখন বলছিল যে তুমি যদি তোমার নিজের জীবনকে আনন্দঘন পরিবেশে নিজের জীবনকে আনন্দময় করতে চাও, তোমার শিক্ষাটা যদি তোমার জীবনে কাজে লাগে, সেটাই তুমি করো। বাহ, তার মানে পরিবার থেকে সেই সাপোর্টটা আপনাকে দিয়েছিল যে আপনি যেটা করতে চান, যেটা ভালোবাসেন সেটাই পড়ুন। তো পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, সেই যাত্রাটি একটু শুনতে চাই। কেমন লেগেছিল প্রথমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস? অনেক ভালো লেগেছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের নাম আপনারা সবাই শুনেছেন। সেই ট্রেনে করে যখন যাচ্ছি, নতুন বন্ধুরা, তো অন্যরকম একটা অনুভূতি, একটু একটু পরিচয়। স্টেশনে নামার পরে ওইখানে একটা মদ দোকান ছিল, ওখানে চা সিঙ্গারা খেয়ে আমরা অনেক আনন্দ করতাম, আড্ডা দিতাম। এরপরে ইউনিভার্সিটির বাস ছিল, বাসে করে চারুকলায় গিয়ে আবার একটা ঝুপড়ি ছিল, ওইখানে আবার চায়ের আড্ডা। তারপরে চারুকলার ক্লাসে, আর চারুকলার ক্লাস তো হয়েছে মজার। কতক্ষণ কাজ করার পরে আমরা টিচারদের অনুমতি নিয়ে বাইরে গিয়ে আমরা আরেকটু চা খেয়ে আসি। আবার যখন দেখা যাচ্ছে ফিল্ড স্টাডি হয়, ল্যান্ডস্কেপ ছবি আঁকা হয়, তখন দেখা যাচ্ছে যে আমরা বাইরেই থাকি, বাইরেই ছবি আঁকি। মাঝে মাঝে শিক্ষক এসে আমাদেরকে দেখে যায়। আপনি তো একদমই মফস্বলের একটা জায়গা থেকে চট্টগ্রাম চারুকলার মতো একটা জায়গায় গিয়ে ভর্তি হলেন। দেখা যায় যে মাল্টিকালচারাল ছেলেমেয়েরা সেখানে আসছে এবং একই সাথে বিভিন্ন এরিয়া থেকে আসছে মানুষজন, এক একজনের মানসিকতা এক এক রকম। সেই জায়গা থেকে আপনার সেই দিনগুলো কিভাবে শুরু হতো বা
এমন কোনো কিছু ফেস করতেন কিনা যেটা জানলে হয়তো বা দর্শকের মধ্যে এখন যারা বিভিন্ন মফস্বল অঞ্চল থেকে শিক্ষার্থীরা আসে তাদের জন্য একটু সহায়ক হবে? মজার ছিল, আমরা সেটা এনজয় করছি। এখনো সেই জিনিসটা আছে, যারা চিটংয়ে বড় হয়েছে ওদের যে একটা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটাতে মজা করে ওরা বন্ধুদেরকে বলতো বইঙ্গা, বইঙ্গা। আচ্ছা। মানে আমরা বাইরে থেকে আসছি, আচ্ছা, আর আচ্ছা। ওরা হয়েছে চিটেঙ্গা। আচ্ছা, আচ্ছা। এইটা করতে করতে একটা সময় দেখা যাচ্ছে যে আর এই সব শব্দগুলি ওরা বলে না, যে মানে ততদিনে ওদেরই হয়ে গেছে। আমরাও তখন চিটেঙ্গা, আচ্ছা। ওদের কথা শুনি মজা পাই। তারপরে গিয়ে আন্তরিকতা বেড়ে যাওয়াতে দেখা যাচ্ছে যে মানে সবকিছুই তখন নতুন ভাবে আবার তৈরি হয়ে যায় আচ্ছা, বন্ধুত্বের একটা এতদিন তো বন্ধন। ছবি এঁকেছেন একদমই মনের তাড়নায়, যা ভালো লাগছে সেটাকেই আমি এঁকে ফেলছি, কিন্তু আপনি আসলেন পদ্ধতিগত শিক্ষায়। অনেক সময় পদ্ধতিগত শিক্ষা শিল্পকে সামহাও একটা বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ করে দেয়। সেই বাউন্ডারিটা ভালোভাবে জানার পরে তারপর এক্সপ্লোর করা যায়। যে যখন পদ্ধতিগতভাবে শিখতে শুরু করলেন সেই সময়টাতে আসলে কতটুকু তফাৎ দেখতে পেলেন? সবকিছুর নিয়মের বেড়াজালে বন্দী হয়ে গেলাম, যে এই রং ব্যবহার করা যাবে, এই শেড করা যাবে, এই টোনটা করতে হবে, পার্সপেক্টিভ ভাবতে হবে, আলো ছায়া ভাবতে হবে, তারপরে দূরত্বটা দেখতে হবে, তারপরে শুধু রেখা দিলেই জামা কাপড়ের হয়ে যাবে, ছবি আঁকা হয়ে যাবে তা না। ওইটার ভিতরে একটা ফিল থাকতে হবে, এটা শাড়ি, এটা খাদ্যদ্রব্য, এটা ফল, সেটা জল রঙে হোক, তেল রঙে হোক, কিংবা পেন্সিল স্কেচ হোক, সেটা ফুটিয়ে তুলতে হবে। এবং ওই মিডিয়ার যে মাধ্যমটা, সেটা পরিপূর্ণভাবে একজন মানুষ বুঝতে হবে যে এটা পেন্টিং, এটা তৈল রঙের, এটা আলোকচিত্র, এটা পেন্সিল স্কেচ, এটা প্যান স্কেচ। এই আর কি। আগে তো মনে হয় যে শুধুমাত্র পেন্সিল দিয়ে বা রং পেন্সিল দিয়ে যেভাবেই হোক ছবি হ্যাঁ, আঁকতেন, পরবর্তীতে এসে যে এত মিডিয়া, এটা দেখে নিজের মধ্যে একটু কেমন ভালো লাগা তৈরি হলো শুনি। খুবই সুন্দর প্রশ্ন। খুব ভালো লাগছে যে এত কিছু একসাথে জানছি। এরপরে থিওরিটিক্যাল নন্দনতত্ত্ব জানছি, তারপরে গিয়ে সেখানেও আবার প্রাথমিক ডিজাইন জানছি, যে ছবি আঁকতে গেলেও ডিজাইনের দরকার, মৌলিক যে ডিজাইন, জি। তার মৌলিক যে কালার, সেই জিনিসগুলি জানার পরে দেখা যাচ্ছে যে তারপরে অনেক কালারের গল্প আসে, রং রেখা তখন বাস্তবে ক্যানভাসে রূপ পায়। এবং রঙের কথা তো মাসুক বলল, এবার একটু মিডিয়ামের কথাও জানতে চাই। সেই ছোটবেলায় দিদি ক্যালেন্ডারের পাতার পেছনে আঁকতে দিত, তারপরে এসে যখন বড় ক্যানভাস কিংবা বিভিন্ন ধরনের কাগজে বা অন্যান্য মিডিয়ামে আঁকতে শুরু করলেন, সেই সময়কার অনুভূতি কেমন ছিল? তখন অনেক ভাল লাগছে। তখনও আমি দেখেছি আমার কোনো বন্ধুর জন্মদিনে আমি পেন্টিং করেছি, আমার দিদির বিবাহবার্ষিকীতে পেন্টিং করেছি। তো তখন দেখা যাচ্ছে যে সেই তেল রঙেই করেছি। আর তখন আগ্রহটা বেশি ছিল যে আমার প্রিয় মানুষকে আমি খুশি করব, যে আমি যে আর্টিস্ট হচ্ছি বা আমি চর্চা করছি। এক ধরনের ভালোবাসা যুক্ত ছিল জন্য আনন্দটা অনেক বেড়ে যাচ্ছিল, একদম। বুঝতে পারছি আমরা। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয় জীবন এমন একটা জীবন যেখানে প্রতি পরতে পরতে শিক্ষা। শিক্ষা হতে পারে সহপাঠীর কাছ থেকে, শিক্ষা হতে পারে শিক্ষকের কাছ থেকে, অথবা শিক্ষা হতে পারে গেটে যে দারোয়ানটা আছে তার কাছ থেকেও। এ ধরনের কোনো ব্যক্তি পেয়েছেন যার কাছে এমন কিছু শিখেছেন যেটা আপনাকে এখনো ভাবায়? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের আমাদের হলে যখন থাকতাম, হলের কিছু গার্ড ছিল। ও এরা অনেক সময় জীবনের গল্প বলতো, বা বিশ্ববিদ্যালয়ে আগে কোনো ছাত্রের অপমৃত্যু বলতো। আমরা হয়তো চিন্তা করতাম এই রুমটা তালা মারা কেন, বা এই রুমে কেউ থাকতে চায় না কেন। সেই গল্পগুলি বলে ওরা সাহস দিত যে মানুষের জীবন তো যখন যে যেভাবে পৃথিবী থেকে চলে যায় সেভাবেই যায়, কিন্তু এখানে উদ্দেশ্য নিয়ে আপনারা আসছেন, আপনাদের উদ্দেশ্যটা সফল করে আপনাদের যেতে হবে। মন খারাপ কিংবা কোনো দুশ্চিন্তা করে আপনাদের সময় কাটবে না। মানে তাদের কথাগুলো এক ধরনের মোটিভেশন হিসেবে কাজ করতো, একদম তাই তাই, না? যে ওরা জীবনে তো- হাল ছেড়ে দেওয়া যাবে না। ওরা তো জীবনের গল্পে অনেক জীবনের গল্প ওদের সামনে সব সময় ভেসে আসে। একদম একদম। এবারে যদি একটু জানতে চাই যে আপনার
অনুপ্রেরণা কে ছিল বা কোন শিল্পীকে আপনার খুব বেশি ভালো লাগতো বা ফলো করার চেষ্টা করতেন? বাংলাদেশের প্রেক্ষিতে না বিদেশের? সামগ্রিক জায়গা সবভাবেই থেকে। যদি শুনতে চাই যে এক এক বাংলাদেশী সময় অথবা আসলে আমার এক এক শিল্পীকে ভালো লেগেছিল। বিশেষ করে যখন পড়াশোনা করতাম তখন আমার পিকাসোকে খুব ভাল লাগতো, আবার ভ্যান গগকেও ভাল লাগতো। বিশেষ করে ভ্যান গগের যে জীবনের গল্প, কান কাটার গল্প, এগুলি আমার খুব ভাল লাগতো। আচ্ছা। আর যখন ওই সময়ে বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের বন্ধুরা মজা করত যে আর্টিস্ট হবি, ভ্যান গগ হবি, পিকাসো হবি, কামরুল হাসান হবি, এই জিনিসগুলি সব সময় ভালো লাগতো আর কি। চমৎকার। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের চারুকলার শিক্ষকগুলি আসলে বাংলাদেশের অনেক স্বনামধন্য ছিল। মুর্তজা বশীর স্যার থেকে অনেক কিছু শিখেছি, আব্দুল্লাহ খালিদ থেকে, যে অপরাজয় বাংলার যে আব্দুল্লাহ খালিদ, মানে এখন ভাল লাগছে ওনারা পৃথিবীতে নাই, কিন্তু ওনাদের যে শিল্পের স্বাদ গন্ধ আমাদের ভিতরে মনে হচ্ছে যে বিচরণ করছে। আমরা সেটার চেষ্টা করছি, কথায় হোক, ডিজাইনে হোক, কবিতায় হোক, বা মানুষের সাথে যখন কথা বলি সেই ভালোবাসায় হোক, সেই শিল্পবোধটা জেগে উঠে আমাদের। তাদের প্রতি আসলে বিনম্র শ্রদ্ধা সবসময় আমরাও আমাদের নিজেদের মধ্যে ধারণ করি, কারণ এই মানুষগুলো ওই দিনগুলোতে পথ দেখিয়ে গিয়েছিলেন বলেই হয়তো বা পরবর্তীতে অন্যরা অনেক বেশি সাহস পায় সেই পথে চলার। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে পাশাপাশি কি কবিতা আবৃত্তি বা কবিতার যে লেখার চর্চাটা সেটাও চলছিল বিশ্ববিদ্যালয় জীবনে? ওই সময়ে একটু কম ছিল, কিন্তু কবি হলে কেমন লাগে, বিশেষ করে সেই সময় একটা পোস্টার খুব ওইখানে চলছিল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর। আচ্ছা। যে পোস্টারটাতে কবিতাটা ছিল, চন্দ্রে না ও জ্যোৎস্নায় না হোক, চন্দ্রে হোক সামান্য ঠাই, তারপরে ওর সিগনেচারটা। আমি নিজে তখন নতুন ছবি আঁকি, আমি ওরকম একটা পোস্টার বানিয়ে ফেলছি আমার মতো করে একটা লেখা দিয়ে। তারপরে লেখাটা হয়তো এখন মনে নাই, কিন্তু ওইটা মনে আছে, বন্ধু বান্ধবকে ফটোকপি করে দিছি, আর সবাই কয় বাহ, আরেক রুদ্র পাওয়া গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলায়। চমৎকার। তো সেই কবিতার চর্চা থেকে এখন কি কোনো একটি কবিতা আমরা শুনতে পারি? হ্যাঁ, শুনি তাহলে। আমার স্বপ্নে বিভোর নন্দিনী থেকেই একটা কবিতা পড়ছি। স্মৃতি গল্প নিয়ে আবার, বিপ্লব রায়। অবশেষে নীল আকাশ হাসে, হাসে প্রকৃতির মনোছবি, আত্মীয়তার ভরপুর জীবন, রং ছায়ায় মায়াজালে বন্দি জীবন, শীতের কুয়াশা ঘেরা প্রেম, জলকেলিতে মগ্ন হাসেরা, সম্পূর্ণ অপরূপ শোভা, সোনালি রৌদ্রে উষ্ণতায় ঘুম ভাঙ্গা সকালের প্রথম চায়ের চুমুক, রোদে দেখা নিজস্ব ছায়া ও যেন বাঁচার এক প্রচণ্ড তাগিদ। প্রাকৃতিক সম্পদে মাঝে মাঝে আসে একটা অন্য দিন, মানুষের স্থিতিকাল যৎসামান্য, জ্বলন্ত সিগারেটের মতো, নৈমিত্তিক রোদ মাখা বিকেল, ও বুঝি উষ্ণতায় লুকায় কোন অজানায়, পাকা চুলের মাঝে কাঁচা মুখের মুখোশ, স্মৃতিপথে অনন্ত যাত্রা, স্মৃতিগল্প নিয়ে আবার মিলনের প্রত্যাশায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া আপন ভুবনে, আপন সময়, আপন ঘটনাগুলো দূরে থাকে, সবচেয়ে আপন করে হারায়, পাড়ার চা দোকান পাই না আর আগের মতো ফেলে আসা দিনগুলো, ঝুপড়িতে বিরামহীন আড্ডা। চমৎকার, চমৎকার। শ্রদ্ধা আপনাকে কবি, এবং আপনাকে এই জায়গাতেই জানতে চাইবো যে একজন চিত্রশিল্পী কবি তার আসলে ফ্যাশন ডিজাইনার হয়ে ওঠার যে যাত্রাটা, সেটা শুরুটা কোথায় হয়েছিল? 2002-এই ঢাকায় এসেছি। এসে তখন জীবন জীবিকার তাগিদে চেনা জানা মানুষ যেন অচেনা হয়ে যায়, সেই গল্পে আমি একটা চরিত্র হয়ে যাই। এটা কেন বলছেন? এটা বলছি যে তখন আমি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তখন দেখা যাচ্ছে যে কি ওই সময়ে ঢাকা শহরে আমার কেউ নেই, আমি নতুন। সেই নতুন শহরে চাকরিটা আমার কাছে সোনার হরিণ মনে হলো। সেই সোনার হরিণ ধরার জন্য প্রথমে স্কুলের চাকরি, শেওড়াপাড়াতে থাকতাম 10 নম্বর, শেওড়াপাড়াতে একটা ইন্টারন্যাশনাল স্কুল ছিল, ইস্ট ওয়েস্ট ইন্টার,
সেখানে চারুকলা শিক্ষক হলাম, বা ভালোই একটা বেতন পেতাম, সময়ও কম ছিল। এইভাবে করে তখন গ্রাফিক্সের কাজ শিখে ফেললাম। তখন গ্রাফিক্স ছাড়া চারুকলার স্টুডেন্টদের কোথাও চাকরির ব্যবস্থা ছিল না। তো এই সময়েই আমার সার্কুলার পেলাম আড়ংয়ে ডিজাইনার নিচ্ছে। আচ্ছা, ডিজাইনিং রিলেটেড কোনো অভিজ্ঞতা এর আগে ছিল? হ্যাঁ, কিরকম? কম্পিউটার গ্রাফিক্সের কাজ গ্রাফিক্সের শিখেছিলাম। আচ্ছা, তারপরে গিয়ে চারুকলার একটা অভিজ্ঞতা তো ছিল। চারুকলার অভিজ্ঞতা, ড্রয়িং তো পারতাম। এই সময়ে আড়ং আমাকে ইনভাইট করলো যে তুমি আড়ংয়ের সহকারী ডিজাইনার। মনে হলো যে সত্যিই আমি সোনার হরিণ পেলাম। একদমই, যে যেমন কাজ করতে চেয়েছি ঠিক তেমন কাজই সেই 2001 থেকে এখন পর্যন্ত আছি আড়ংয়েই। আচ্ছা, দীর্ঘ এই পথযাত্রার আসলে বিভিন্ন অভিজ্ঞতা আমরা শুনতে চাই। সেই জায়গা থেকে একদম শুরুর সময়টা শুনতে চাই, কিভাবে কোপ আপ করলেন কাজটার সাথে? যখন আড়ংয়ে জয়েন করলাম সেই সময়ে আমাদের কনসাল্ট কোঅর্ডিনেটর ছিল বাংলাদেশের নামকরা কারুশিল্প গবেষক ডিজাইনার চন্দ্রশেখর সাহা। ওনার সেই বুদ্ধিমত্তায় আমরা কিভাবে শাড়ি ডিজাইন করতে হয়, কিভাবে লেআউট সাজাইতে হয়, কিভাবে শার্টের ব্লক তৈরি করতে হয়, কিভাবে স্ক্রিন প্রিন্ট পাঞ্জাবি কাজ করতে হয়, তখন হাতে কলমে ছিল। এখনের মতো সেই মানে কম্পিউটারে ডিজাইন করলাম, প্রিন্ট দিলাম, হয়ে গেল, সেটা ছিল না। একদম ড্রাফটিং করতে হতো ট্রেসিং পেপারে। সেই জায়গা থেকে আমরা যে ম্যানুয়ালি কাজগুলি শিখেছি সেটা এখন গর্ব মনে হয় যে এখনকার ডিজাইনারদের সেটা দরকারও হয় না, কিন্তু ওই অভিজ্ঞতাটা আমরা এখন কম্পিউটারে কাজে লাগাতে পারছি। রিপিট মিলানো, কালার সেন্স, তারপরে ডিজাইনের গুরুত্বটা অল্প সময়। তখন দেখা যাচ্ছে যে অল্প সময়ে কোনো কাজ করা যেত না, সময় লাগতো। একদম। অভিজ্ঞতার জায়গা থেকে যদি জানতে চাই যে আড়ংয়ের মতো এত বড় একটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে শুরু করলেন, কতটা আনন্দ হচ্ছিল সেই সময়? অনেক ভাল লাগছে। প্রথম ভালো লাগা যে নিজের শার্টটা বাজারে দেখছি কারো কাছে, টি শার্টটা দেখছি। তারপর বেশি ভাল লাগছিল যে ওখানে যেই আমাদের সিনিয়র ডিজাইনাররা ছিল খুব আগ্রহ নিয়ে আমাদেরকে কাজ শিখাতো। আড়ংয়ের ম্যানেজিং ডিরেক্টর তামার আপা, আমরা আপা ডাকি, ব্র্যাকে তো ভাই আপা কালচার আছে। সেই তামার আপার সহায়তায়, নান্দনিকতায় আমার জীবনটা পুরো দমে ফ্যাশন ডিজাইনার হয়ে গেল। দেশীয় ঐতিহ্য এবং আধুনিক বৈশ্বিক ডিজাইনকে একসাথে ব্লেন্ড করে আপনি সাধারণত কাজ করেন। এই যে দেশীয় ঐতিহ্য এবং বৈশ্বিক বিশ্বের ডিজাইনকে ব্লেন্ড করা, এটার জন্য তো আসলে বৈশ্বিক বিশ্বের অনেক কিছু জানতেও হয় আপনাকে। এই জানার সোর্সটা কিভাবে? আমরা রীতিমতোই অনলাইনে বিভিন্ন যেই সফটওয়্যার অথবা যেসব ওয়েবসাইটগুলা, পিন্টারেস্ট, তারপরে এখন তো বিভিন্ন এআই এর নতুন নতুন ভার্সন আসছে, চ্যাটজিপিটি কিংবা গুগলের জেমিনি। তো এইসব জিনিসগুলি আমাদের খুব কাজে লাগছে। আর ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড আছে, ওরা এসব নিয়ে রিসার্চ করে। এদেরকে তাদের সাথে আপনারা সম্পৃক্ত? হ্যাঁ, এদের ওয়েবসাইটগুলি আমাদের নেওয়া হয়, যেটাকে আমরা WGSN বলি। ওরা বিশ্বে এখন কোন কালার চলছে, কোন মেন্স কালারটা এই সময়ের ফ্যাশন, ওরা সেটা আগে থেকেই মুডবোর্ড তৈরি করে ফেলে, ফোরকাস্টিং করে ফেলে। আচ্ছা স্যার, একদমই পেন্সিল স্কেচ করার সময়টার মানুষ আপনি। একই সাথে বর্তমানে আপনি বলছিলেন যে চ্যাটজিপিটি এবং জেমিনি, এই যে একটা সময়ের পরিবর্তনের সাথে অনেকে ভাবছে যে এআই এর প্রযুক্তিটা ব্যবহার করলে অনেকের দেখা যাচ্ছে যে জব একটা ইনসিকিউর জায়গায় চলে যাবে। আবার অনেকে ভাবছে এটা শুধু একটা টুল, এটাকে ব্যবহার করে জব আরও ডেভেলপ করা যাবে। আপনার মতো একজন অভিজ্ঞ ডিজাইনারের কাছে আমরা শুনতে চাই যে ডিজাইনিং সেক্টরে এটার প্রভাব কেমন? এটার প্রভাব খুবই জরুরি বর্তমান সময়ে। তবে নিজের অরিজিনালিটি, নিজের মূলধারার চিন্তাভাবনা যদি কোনো ডিজাইনারের ভিতরে থাকে, তাকে কখনো চ্যাটজিপিটি কিংবা এআই টুলস হারাতে পারবে না।
বরঞ্চ সাহায্য করতে পারবে। চমৎকার। এখন আমি যে জিনিসটা চ্যাটজিপিটির কাছে চাচ্ছি আরেকজন হয়তো চাচ্ছে না। এখন চ্যাটজিপিটি যা দিচ্ছে খুশি হচ্ছে, সেটা নিয়ে পাবলিশ করছে, আমি সেটা করছি না। সেটা যারা করছে না তারা স্বকীয়তাতে আছে। অনেকজনে এখন কবিতা চ্যাটজিপিটি দিয়ে লিখে, কিন্তু চ্যাটজিপিটি আবার বলে যে এটা আমাকে দিয়ে লেখা হয়েছে। তার কারণে সত্যতাটা এখনোই আমরা জেনে যাচ্ছি। তার কারণে আমরা সবাই সাবধান যে আমার স্বকীয়তাটা কি, যে আমি আপনাকে চিন্তা করে কিছু করতে পারছি কিনা, বর্তমান সময় নিয়ে ভাবছি কিনা, সেই জিনিসটা আসলে খুব আমাদের গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ। আড়ং-এর মতো এত বড় একটি ব্র্যান্ডে কাজ করার তো বেশ কিছু চ্যালেঞ্জিং জায়গাও আছে, যেমন প্রতিটি উপলক্ষকে মাথায় রেখে, সেটা ঈদ হোক, পয়লা বৈশাখ হোক, পূজা হোক, প্রতিটা উপলক্ষকে মাথায় রেখে নতুন নতুন ডিজাইন, নতুন নতুন কালেকশন লঞ্চ করতে হয়। তো সেই চ্যালেঞ্জের জায়গাটাকে কিভাবে সামলান? আমরা প্রথমেই কাস্টমারদের, গ্রাহকদের চাহিদা বুঝি, তারপরে আমরা ফোরকাস্টিং করি, আমরা থিম রেডি করি যে আমরা এই বর্ষায় আমরা এই ধরনের ডিজাইন করব, আমরা এই ঈদে এই কালার রাখবো, আমরা এই প্যাটার্নটা রাখবো। তখন দেখা যাচ্ছে দর্শক খুব আনন্দ সহকারে মনে করছে এটা তো আমার জন্যই করেছে, তখন সেটা পিক করে। আচ্ছা আচ্ছা, এবং যে প্রিন্টের কথা মাসুক একটু আগে বলছিল, যে প্রিন্টেড শার্ট নিয়ে মূলত আপনি বেশিরভাগ কাজ করেন, তো শার্টের প্রিন্টের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখতে হয়? আমরা যখন কোনো ডিজাইন করি তখন একটা থিমের চিন্তা করে করি। একটা জ্যামিতিক ডিজাইন যখন আমরা করছি, জ্যামিতিক বর্ডার, তো বিয়ন্ড বর্ডার, সেই জিনিসটা চিন্তা করেই কালার, তারপরে ব্লকের সাইজ, তারপরে স্ক্রিনের সাইজ, এই জিনিস যখন একদম সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন একটা এথনিক শার্ট তৈরি হয়ে যায়। আমরা প্রিন্টের শার্টকে কিন্তু এথনিক শার্ট বলি আরঙে। আচ্ছা, স্যার, বর্তমানে আমরা যেটা দেখছি ফ্যাশনের ক্ষেত্রে কোরিয়ান ট্রেন্ডটাকে একটু বেশি ম্যাশ আপ করা হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আপনার জায়গা থেকে? আসলে আমরা যারা বর্তমান সময়ে আধুনিক চিন্তাভাবনার সাথে আছি, তাদের চিন্তাভাবনা, যারা আগের মানুষজন ছিল তাদেরও যে টেস্ট, মানে যেটাকে আমরা ট্রেডিশনাল বলি, সেই লৌকিকতার কারণে হয়তো সেই প্রভাবটা আমাদের ভিতরে আসে। আর আমাদের পাশের যে দেশ ভারত, তাদের যে শিল্প চিন্তা, ডিজাইন চিন্তা, সেই কালচারাল জিনিসগুলো, সেই নান্দনিকতাগুলি আমাদের ডিজাইনে বারবার ফিরে আসে নতুনভাবে, আমাদের মতো করে। দারুণ। চিত্রকলা এবং ফ্যাশন ডিজাইনিং, এই দুই মাধ্যমের মধ্যে আপনি আসলে মিলটা কোথায় পান? অবশ্যই একটা মিল তো আছেই। যখন আমি কোনো চিত্র প্রদর্শনীতে যাই, ছবি দেখি, তো তখন সেই ছবিটা শুধু একটা ছবি, পেন্টিং একটা, কিন্তু আবার যখন আমি ডিজাইন করি একটা শার্ট, সেটা কিন্তু একসাথে 1200 মানুষ পড়তে পারে। তখন সেই জিনিসটা আমার চিন্তা হয় যে চিত্রকলায় রিপিটেশন নাই, কিন্তু ডিজাইনে রিপিটেশন আছে, মোটিভের রিপিটেশন আছে, আবার কালারের রিপিটেশন আছে। যেমন আপনার বাবার জন্য কিনলে আপনি সাদা কালো ভিতরে অ্যাশ কালারের প্রিন্ট কিনবেন, আবার বন্ধুর জন্য কিনলে দেখা যাবে যে হলুদের মাঝখানে লাল কিংবা মেরুন প্রিন্ট কিনবেন। যেহেতু বিপ্লব রায় কবি, আমরা এই পর্বে এখন শুরুতে একটা কবিতা শুনে নেব তার। স্যার। ফ্রেমে বন্দি জীবন, বিপ্লব রায়। মানুষের জীবনটা সত্যি কেমন জানি, বিচিত্র সব ফ্রেমে বাঁধা ছবির মতো। কখনো রোমাঞ্চিত মুহূর্তে, প্রাণের আনন্দে সুখের আবেশ, কখনো দুঃখের সাগর পাড়ি দেয়ার কঠিন পরিস্থিতিতে প্রকৃতি যেন সত্যিই নিরুপায়। কখনো আবেগ, অনুরাগে, আলিঙ্গনে জড়িয়ে ধরার চমৎকার নান্দনিক মুহূর্ত শুধু দুজনার। পূর্ণিমার চাঁদের মতো সুন্দর অনন্য আয়োজন, কখনো বৃষ্টি ভেজা সকাল, অনুভবে একটা চমৎকার দিন, কখনো টানপূরণের ভীষণ ফ্যাকাশে আনমনা জীবন। দুরন্ত মাছরাঙ্গার মতো শিকারের
অপূর্ব রহস্যময় সুবর্ণ সুযোগ, রংধনুর 7 রং, চলচ্চিত্রের প্রাণবন্ত দৃশ্যটা অন্যরকম ভালো লাগা অনুভব। প্রথম প্রেমে, মায়াজালে, বিশ্বাস অবিশ্বাসে প্রথম চুম্বন প্রেমিকার ঠোঁটে, মৃত্যু যন্ত্রণায় ছটপট মুহূর্তগুলো, চোখের পলকে, স্মৃতির পাতায় শিহরণে জাগে আবেগে, বিবর্ণ ছবিগুলো শূন্যতায় ডুবে যাওয়া মন খারাপের দিনে দেখা। দারুণ পাঠ করলেন স্যার, অনেক দারুণ। ধন্যবাদ আপনাকে। এবারে আপনাকেও ধন্যবাদ। যে বইটি থেকে আমরা কবিতাটি শুনলাম সে বইটি নিয়ে একটু জানতে ইচ্ছা হচ্ছে, এই বইটি কবে প্রকাশ হয়েছিল? এটা 2025 সালে আমাদের 9 বন্ধু মিলে এই বইটা বের করা। সবাই আমরা 88 সালে এসএসসি পাস করা বন্ধু। আচ্ছা, বইগুলো আমরা একটু দর্শকদের দেখি। একটু দেখাতে চাই বইটি। অনুরাগে অনুভব। মূলত কি ধরনের কবিতা আছে এখানে? এখানে প্রেমের কবিতা আছে, দেশের কবিতা আছে, বিভিন্ন আবেগের। এটা আমার নিজের লেখা। আরো একটি বই দর্শকদের দেখাতে চাই। এই বইটি কবে প্রকাশ হয়েছিল? এটা প্রকাশ হয়েছিল 2024 সালে 21-এর বইমেলায়। বাহ, এখানে মোট কতটি কবিতা আছে? এখানে 56টা কবিতা আছে। 56টি। আচ্ছা, বাহ। বাহ, সব আপনার কবিতা? হ্যাঁ, এগুলো একক বই। আচ্ছা, আরো একটি বই দেখতে স্বপ্নে পাচ্ছি বিভোর আমরা। নন্দিনী, এটিও কি একক বই? হ্যাঁ, এটা প্রথম আমার কবি হওয়ার স্বপ্ন। বা প্রথম প্রকাশিত বই? প্রথম প্রকাশিত বই 2022 সালের শেষে। আচ্ছা, সারা পেয়েছিলেন কেমন? সবাই পড়ে কি অনেক বলছিল? সারা, এমনকি কবি হিসাবে আরঙেও স্বীকৃতি পেয়ে গেছি। এই বইটা আরঙের ম্যানেজিং ডিরেক্টর তামারাপ্পা সবগুলি আউটলেটে বিক্রির জন্য ব্যবস্থা বাহ, করে দিয়েছে। দারুণ। চমৎকার। আরো একটি বই দেখতে পাচ্ছি, মায়াবী জ্যোৎস্নার অভিমান। হ্যাঁ, এটা একটা গল্প সংগ্রহ। এটা জীবনের গল্প। এখানে অনেকগুলি জীবনের গল্প আছে। আচ্ছা, অভিজ্ঞতার আলোকে। আচ্ছা, চমৎকার একটি প্রচ্ছদ। এই বইটি কি গল্পের না কবিতার বই? এটা একটা কিশোর উপন্যাস, নন্দিতা আচ্ছা। যেতে চায়নি। এখানে একটা চিত্রশিল্পী ডিজাইনারের সাথে তার মেয়ের পরিবারের বিভিন্ন জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা। আচ্ছা, কাব্যকুঞ্জের গভীনে। এটাও একটা যৌথ কাব্যগ্রন্থ। আচ্ছা, এটি কত সালে প্রকাশ হয়েছিল? এটা 24 সালে। বাহ। এবং আরো একটি বই দেখতে পাচ্ছি, আকাশ ছোঁয়া ভালোবাসা, এটিও মনে হচ্ছে এটাও যৌথ। একটা যৌথ কাব্যগ্রন্থ। এটা বের হয়েছিল 22 সালে। বাহ, সবগুলো বইয়ের যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে প্রচ্ছদগুলো কিন্তু দারুণ এবং সেখানে রঙের ব্যবহারগুলো খুবই অনন্য। এটা হওয়ার একটা কারণ আছে। জি। যখন একজন কবি, গল্পকার, চিত্রশিল্পী সব কিছু মিলেই সে যখন নান্দনিক চিন্তায় তার বইয়ের নকশা প্রচ্ছদ করে, তখন একটু অন্যরকম ভাবনা হয়। এই প্রচ্ছদগুলো কি আপনার করা? সেই সুযোগটা আমি পেয়েছিলাম। আমি এককভাবেই আমার বইগুলির প্রচ্ছদ করেছি। বাহ, চমৎকার। তো এই যে সমন্বয়ের জায়গাটা যদি জানতে চাই, যে একাধারে চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনার, কবি, তো সব কাজের মধ্যে সেই ছন্দটা কিভাবে ধরে রাখেন? সময়ের দাম আমি খুব দিই। আমি যখন অবসরে থাকি, ছুটির অবসরে, তখন আমি কবিতা লিখি। আমি অফিসের বাসে সবাই ঘুমিয়ে থাকে, অন্যভাবে সময় মোবাইলে করে, আমি মোবাইল নিয়েই পড়ে থাকি, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ট্রাফিক জ্যাম নিয়ে আমি কবিতা লিখলাম। এইভাবেই আমার কবিতা চর্চা হয়। আবার যখন ডিজাইন করি, সম্পূর্ণই তখন আমার ডিজাইন নিয়ে চিন্তা। একদম, আজকে যখন সকালে আপনি মাছরাঙাতে আসলেন, এখানেও বসে আপনি মাছরাঙাকে নিয়ে একটি কবিতা লিখে ফেলেছেন। যে কবিতাটি মাসুক আমাদের শুনিয়েছে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদেরকে এই কবিতাটি আজকে সকালে আপনি উপহার দিয়েছেন। আমারও ভালো লেগেছে। মাছরাঙাকে আসলে আমি অনেক ভালোবাসি। আমার প্রিয় মানুষরাই এই সোফা সেটে বসে আপনাদের সাথে তার জীবনের গল্প বলে। কোনো এক সময় আমারও মনে হয় স্বপ্ন হয়েছিল, এখানে আমিও যদি বসে একদিন গল্প করি কেমন হবে। এই স্বপ্ন আজকে সত্যি হয়ে গেল।
বাহ, চমৎকার! একজন স্বভাব কবির স্বপ্ন পূরণের দিন আজকে। একদম তাই। স্যার, এবারে একটু আপনার শিল্পকর্ম নিয়ে জানতে চাই। দেশে এবং বিদেশে অনেকগুলো প্রদর্শনী আপনার হয়েছে, অনেক প্রদর্শনীতে অংশ নিয়েছেন, সেই সব একটু স্মৃতিগুলো যদি আমাদেরকে শোনান। এটা খুবই আনন্দের যখন বিভিন্ন সময়ে চিত্র প্রদর্শনী হয়, তখন ছবি আঁকার একটা চিন্তা হয়, সেই চিন্তা থেকে সেই থিম থেকে ছবি আঁকি। অনেক চিত্রশিল্পীর মাঝে যখন দেশের স্বনামধন্য চিত্রশিল্পীদের মাঝে আমার ছবিটাও দেখে দর্শক, শিল্পরসিক মানুষ, আমার তখন ভালো লাগে যে আসলেই তো শিল্পী হয়ে গেলাম। নামের আগে তো সত্যি শিল্পী লিখতে পারি। এটা যেমন একটা তৃপ্তির বিষয়, একই সাথে যখন দর্শক আপনার শিল্প নিয়ে হয়তোবা ক্রিটিক্স করে অথবা প্রশংসা করে, যেটাই করুক না কেন, সেটা একজন শিল্পীর জীবনে কতখানি গুরুত্বপূর্ণ। এটা সত্যি খুবই প্রশংসনীয় ভূমিকা রাখে, বিশেষ করে একজন শিল্পীর জীবনে। তার নতুনত্বের একটা ভাবনা তার ভিতরে তৈরি হয়ে যায় যে আমাকে আবার নতুন কোনো বিষয় নিয়ে ছবি আঁকতে হবে। বিষয় ভিত্তিক ছবি আঁকার সাথে সাথে চিন্তাটা যেন নতুনত্ব থাকে। জি স্যার, সেই প্রদর্শনীর জায়গাগুলো থেকে যদি জানতে চাই যে কোন প্রদর্শনীটি আপনার মনের খুব কাছের বা আপনার জন্য খুব বিশেষ। কিছুদিন আগে ধানমন্ডিতে আমার একটা চিত্র প্রদর্শন, গ্রুপ চিত্র প্রদর্শনীতে ভালো লেগেছিল। সেখানে বাংলাদেশের অনেক নামকরা চিত্রশিল্পী ছিল, বীরেন সোম ছিল, তারপরে আরও নামকরা শিল্পী ছিল, যেমন মুস্তাফিজুল হক স্যার, তারপর শিশির ভট্টাচার্য। তাদের কাজের সাথে আমার কাজ যখন যাচ্ছে, দর্শক দেখছে, তখন প্রশংসা করছে। নিঃসন্দেহে চমৎকার অভিজ্ঞতা। আপনার ছবি নিয়ে যেহেতু কথা শুনছি, এই পর্যায়ে আপনার আঁকা কিছু ছবি দর্শকদেরকে আমরা একটু দেখাতে চাই। দর্শক, আমরা এবারে শিল্পীর আঁকা কিছু ছবি দেখে নিতে চাই। দেখে নিলাম চিত্রশিল্পী বিপ্লব রায়ের বেশ কিছু ছবি, আবারও ফিরে যাচ্ছি আমরা তার সাথেই গল্পে। চমৎকার সব ছবি। এবারে একটু যদি জানতে চাই যে এই যে ছবি আঁকার মাধ্যম, আপনার এখন ব্যক্তিগতভাবে কোন মাধ্যমটি সবচেয়ে বেশি চর্চা করা হয়? আমার এখন জল রং, অ্যাক্রিলিক, আর কিছু সময়ে প্যান স্কেচ। স্যার, আমরা তো বেশ কিছু ছবি দেখলাম আপনার। এই ছবিগুলোর মধ্যে হয় না যে মায়ের কাছে সব সন্তানই সমান, কিন্তু বিশেষ তারা বিশেষ বিশেষ কারণে, কেউ হয়তো বলে ভালো, কেউ হয়তো খুবই অনুগত, কেউ হয়তো ভীষণ চঞ্চল, মায়ের কাছে সবকিছুই ভালো লাগে। আপনার ছবিগুলোর মধ্যে আসলে আপনার ভালো লাগার জায়গাগুলো একটু শুনি, যেগুলো দেখলাম আমরা। আমার কাছে এখন বিমূর্ত ছবি ভালো লাগে, যে সেখানে রং রেখা খেলছে, ডিজাইনের সাথে যেমন আমার সম্পৃক্ততা, তো সেখানে চিত্রকলার সাথে সম্পৃক্ততা। এই সম্পৃক্ততার ভিতরে নান্দনিক যে বোধ, সেটা ফুটে ওঠে, এটা আমার বিশ্বাস। বাহ, এই যে আপনার এতগুলো পরিচয়, শিল্পী, ফ্যাশন ডিজাইনার, কবি, এর পাশাপাশি আমরা জেনেছি যে আপনি ভীষণভাবে পারিবারিক একজন মানুষ। তো এত কিছু সমন্বয় করে পরিবারকে কতটা সময় দেওয়া হয়, বা পরিবারের মানুষের গ্রহণযোগ্যতা বা উৎসাহের জায়গাটাও জানতে চাই। পরিবারকে ও সুন্দর সময় দেওয়া হয়। আমার জীবন সঙ্গিনী নূপুর রায়, ওকে আমি পায়েল নামে ডাকি। জীবনানন্দ যেভাবে তার কবিতায় বনলতা সেন, আমার কবিতায় পায়েল ঘুরে আসে। আচ্ছা, আগামী 21-এর বইমেলায় সেই চিন্তা করেই আমার একটা বই প্রকাশ করার ইচ্ছা আছে, যে
নীল জ্যোৎস্নায় পায়েলের ছায়া। শুভকামনা থাকলো বইয়ের জন্য, এবং একই সাথে জানতে চাইবো যে কবি, চিত্রশিল্পী এবং ডিজাইনার, তিনটা ধারা, তিনটা সত্তা আপনার মধ্যে একদমই সমানভাবে বয়ে চলছে। জাতীয় কবিতা উৎসবে আমন্ত্রণ পাওয়া একজন কবি হিসেবে খুবই প্রেস্টিজিয়াস একটা ব্যাপার, সম্মানের একটা ব্যাপার। আপনি কি বলবেন বিষয়টা নিয়ে? জাতীয় কবিতা উৎসবে আমন্ত্রণ পাওয়া, কবি হিসাবে সেখানে নিজের কবিতা মানুষকে জানানো আসলে খুব আনন্দের। এটা আমি উপভোগ করি আজকে কয়েক বছর ধরেই। বাহ। তো সেই কবিতা উৎসবের অভিজ্ঞতা একটু জানতে চাই, যে অনেক কবির সান্নিধ্যে এসে সেখানে যখন নিজের কবিতা পাঠ হচ্ছিল বা বাকিরা কিভাবে গ্রহণ করছিল, সেই সময় কি চলছিল মনের মধ্যে? না, খুব ভালো লাগছিল। আত্মীয় স্বজন যখন, বন্ধুবান্ধব টিভিএস কলে আমার কবিতা দেখছিল, তখন আমাকে ফোন করে বলছে যে সত্যিই তো তুমি কবি হয়ে গেলা। বাহ। সেই কলকাতা থেকে সুবোধ সরকার আসলো, তার পাশেও তোমাকে ছবিতে দেখলাম। বাহ, চমৎকার। বাহ, চমৎকার। এই পর্যায়ে আমরা আরো একটি কবিতা কি আপনার থেকে শুনতে পারি? হ্যাঁ, শুনতে পারেন। জি। অপার্থিব সৌন্দর্য। প্রেয়সীর কাজল চোখে দেখি প্রকৃতির রহস্যে ভরা সৃষ্টি। সমুদ্রের নোনা জলে ভিজে অনাবিল সুখ খুঁজি বারবার। আকাশের ক্যানভাসে নীল রঙে আঁকা ছবি আঁকি পিকাসোর মতো। উদাসী বাতাসে সানাই বাজে মৃদুমন্দ সুরে। প্রেয়সীর বুকে মাতাল গন্ধে মায়াবতী ছন্দে অলিক দৃষ্টিতে তাকিয়ে। মায়াবতী মেঘবালিকা ধূসর আকাশে ছুটে বেড়ায় এখনো। সমুদ্রের নোনা জল, সমুদ্রের গহীনে লুকিয়ে থাকা জীবন। সোদামাটির গন্ধে আদরে জড়িয়ে ঘাসফুল জীবন। আমি খুঁজে বেড়াই নিজেরও জীবনের কাছে। কল্পনা পিপাসু মন মৃত্যু রহস্য খুঁজে অনন্তে পাড়ি দিতে চায়। চমৎকার। স্যার, কবিতা এমন একটা শিল্প যে শিল্পকে আসলে ভেতর থেকে ধারণ করেন আপনি, সেটা আমরা বুঝতেই পারছি। কিন্তু হয় না যে আপনি হয়তো বা এই পর্যায়ে এসে অনেককেই উৎসাহিত করছেন আপনার কর্ম দিয়ে, আপনি কাকে অনুসরণ করেন কবিতায়? কবিতায় কখনো আমি মহাদেব সাহাকে করি, কখনো জীবনানন্দ দাশকে, আবার কখনো নির্মলেন্দু গুণকে। যারা ফ্যাশন ডিজাইনার হতে চায় কিন্তু শুরুটা দেখা যাচ্ছে যে চিত্রশিল্প দিয়ে করতে চায়, একই সাথে চারুকলায় পড়তে চায়, কবিতা লিখতে চায়, সৃজনশীল একটা মানসিকতা ধারণ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে কিভাবে এগোতে পারে? তাদের উদ্দেশ্যে বলতে চাই, সৃষ্টিশীল কাজের দিকে যখন কারো নজর পড়ে, তখন সে নিজেকে যদি সৃষ্টিশীল জগতে নিজেকে বন্দি করতে পারে, সেই বন্দিত্বটা যদি আনন্দের হয়, তাহলে সে যখন যেটা করতে চায় মন খুলে সেটা তার ভিতর থেকে বের হবে সত্যিকারের ভাবে। ফ্যাশন ডিজাইনিং তো একটা কঠিন এবং চ্যালেঞ্জিং জায়গা, তো সেই ক্ষেত্রে আসলে কি কি বিষয় অনুসরণ করা উচিত নতুনদের? নতুনদের যেই জিনিসটা বেশি নজর দিতে হবে, যে মানুষের জীবন সম্বন্ধে সচেতন হতে হবে, লাইফস্টাইলটা চিনতে হবে, যে কোন মানুষটা, কোন ক্যাটাগরির মানুষটা কোন পোশাকটা কিনবে। আমি কাদের জন্য এই 20,000 টাকার পাঞ্জাবি তৈরি করছি, আমি কাদের জন্য 2,000 টাকার শার্ট তৈরি করছি, আমি কাদের জন্য 5,000 টাকার এসকেটি তৈরি করছি, কাদের জন্য আমি 50,000 টাকার শাড়ি তৈরি করছি। সেই ক্লায়েন্টগুলিকে আমাদের ভালোভাবে চিনতে হবে। তারপরে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আধুনিক বিশ্বের যে ফ্যাশন ভাবনা, সেই ফ্যাশন ট্রেন্ডটা আমাদের ফলো করতে হবে। সেটা রঙে হতে পারে, ডিজাইনে হতে পারে, মোটিভে হতে পারে। তার মানে আপনার কথায় আসলো যেটা, যে সময়টাকে ধরতে হবে এবং স্ট্যাটাসটাকে ধরতে হবে, এটাই হচ্ছে টার্গেট কাস্টমার। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আর অনেকক্ষণ আপনার সাথে আড্ডা দিতে ইচ্ছে করছিল, একদম শেষ পর্যায়ে কিছু শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে মাছরাঙ্গার মতো আনন্দঘন উড়ন্ত জীবন আমার জীবনে আসুক বারবার, আবার দর্শকদের জীবনেও আসুক সেই কাঙ্ক্ষিত সময়, যেই সময়ের ভিতরে ঢুকে মানুষ নতুনত্বের সন্ধান পাবে,
কোনো একদিন। কি সুন্দর করে বললেন। অনেক ধন্যবাদ স্যার, এবং আপনার জন্য অনেক শুভকামনা। এভাবেই আপনার শিল্পচর্চা চলতে থাকুক, ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন।